পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব রাষ্ট্রের নাকি সন্তানের? বৃদ্ধাশ্রম থাকার দরকার আছে কি? নচিকেতার গানে বৃদ্ধাশ্রমকে যেভাবে পোট্রে করা হয়েছে, সেটি কি ঠিক হয়েছিল? নূরজাহান বেগমের যে সচিব, যে সন্তানটি, তাকে যে বাংলাদেশ সরকার ওএসডি করলো, এটি কি ঠিক হয়েছে? নরওয়েতে বৃদ্ধাশ্রম বিষয়টি আসলে কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলাপ করব। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেছে কয়েকদিন আগে। 31 মে বাংলাদেশের ঢাকার পল্লবীতে একজন 75 বছর বয়স্ক একজন নারী, ওনার নাম নূরজাহান, ওনার মৃতদেহ পাওয়া গেছে। এবং আপনারা সবাই ছবি এবং ভিডিও দেখেছেন হয়তো, যে তিনি মরে পড়েছিলেন। কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে দেখা গেছে। এবং তার ঘরটা খুবই নোংরা, বিছানায়, তারপরে হচ্ছে নিচে, সারা ঘর, মানে ওটা যে ওই ঘরে যে একজন মানুষ থাকে, একজন মানুষ থাকতে পারে, এটি আমাদের কাছে আসলে বিস্ময়কর মনে হয়। ভদ্রমহিলা থাকতেন ওনার মেয়ের সাথে। ওনার অন্যান্য সন্তানদের মধ্যে একজন হচ্ছে যুগ্ম সচিব, আর একজন বুয়েটের অধ্যাপক, তারপরে যে মেয়ের সাথে থাকতেন সেই মেয়ে একটি স্কুলের শিক্ষক, এবং আরেকটি ছেলে যিনি কানাডা প্রবাসী। তো ওনার প্রত্যেকটি সন্তানই খুবই ওয়েল এডুকেটেড, উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তো এরকম আমাদের নাগরিক সমাজে এরকম একটি ধারণা, কথাবার্তা আলাপ হচ্ছে যে এরকম একটি পরিবারের একজন নারী তাদের মাকে তারা এরকম অবহেলার মধ্য দিয়ে কেন রেখেছিল। তো এই বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে আমাদের সবাইকে নাড়া দিয়ে গেছে, যে একজন বয়স্ক মানুষ তিনি এভাবে মৃত্যুবরণ করেছেন, এবং বোঝাই যাচ্ছে তার প্রতি যে কেয়ারিংটা দরকার ছিল সেটি ঠিকভাবে হয়নি বলেই মনে হয়েছে আমাদের কাছে। তো এই প্রসঙ্গে সে বিষয়গুলো আবার সামনে এসেছে যে আমাদের এই যে সন্তানদের উপরে দায়টা এসে পড়ছে। তো এই বিষয়টা আসলে আমাদের একটু আলাপ করে নেওয়া দরকার, আমাদের একটু বোঝা দরকার যে নিশ্চয়ই আমাদের পিতামাতাদেরকে আমরা ভালোবাসি, তাদের স্নেহ, তাদের টেক কেয়ারের মধ্য দিয়ে আমরা আজকের এই পর্যায়ে এসেছি, আমরা বড় হয়েছি। এখন বিষয়টি কি এরকম যে আমাদের পিতামাতারা আমাদেরকে কি জন্ম দিয়েছিলেন একটা ভবিষ্যৎ ইনভেস্টমেন্টের জায়গা থেকে? বিষয়টি কি তাই? নিশ্চয়ই তা নয়। এবং কোনো পিতামাতা যদি এরকম চিন্তা করেও থাকেন, আমি মনে করি না এই চিন্তাটি সঠিক। কারণ একজন সন্তান যখন প্যারেন্টস তাকে গর্ভে ধারণ করেন, বা একজন সন্তানকে পৃথিবীতে আনবেন বলে যখন সিদ্ধান্তটি নেন, ওই সিদ্ধান্তটি কি সন্তানকে জিজ্ঞেস করে নেন? সেটি নিশ্চয়ই প্রশ্নই ওঠে না, এটি সম্ভব নয়। তাহলে যে সন্তানটিকে পৃথিবীতে আনা হবে, জন্ম দেওয়া হবে, তার সব রেসপন্সিবিলিটি কিন্তু পিতামাতার। এবং একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত তারকে বড় করা পর্যন্ত এই সব দেখাশোনার দায়িত্ব প্যারেন্টসের। তো এই রেসপন্সিবিলিটি প্যারেন্টসকে পালন করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে এটি কোনো ম্যান্ডেটরি আইন হতে পারে না যে সন্তানকে পিতামাতাকে দেখাশোনা করতেই হবে। এটি হচ্ছে নৈতিকতার বিষয়ে সে হাজির হয়। তো আমাদের আসলে এখানে সমস্যা হয়েছে যে রাষ্ট্রকে
যে দায়িত্বগুলো রাষ্ট্রের নেবার কথা, যে বিষয়ে রাষ্ট্রের নীতি কৌশল প্রণয়ন করার কথা, পরিকল্পনা করবার কথা, সেই জায়গাটি আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রকে প্রশ্ন করি না। এই যে রাষ্ট্রকে প্রশ্ন না করার পেছনে একটি প্রধান কারণ হচ্ছে আমরা 1971 সালে স্বাধীনতার মধ্য দিয়ে একটি দেশ, একটি রাষ্ট্র পেয়েছি এবং সেই রাষ্ট্রের নাগরিক হয়েছি আমরা। কিন্তু আমরা আসলে রাষ্ট্রের নাগরিক হিসেবে যে দায়িত্ব আমাদের পালন করবার কথা, সেই দায়িত্ব সম্পর্কেই আমাদের বোঝাপড়াটা পরিষ্কার নয়। রাষ্ট্রের সাথে যে আমাদের সম্পর্ক, সেই বিষয়টাও আমরা উপলব্ধি করতে পারি না। রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, নাগরিক হিসেবে আপনার আমারও দায়িত্ব আছে। এই যে ঘটনাটি ঘটে গেছে নূরজাহান বেগমের উপরে, এখানে প্রথমেই প্রশ্ন তোলার কথা নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে, যে রাষ্ট্র এই দায়িত্বটি নিতে পারল না কেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের কোটির উপরে যে এল্ডার পিপল আছে, বয়স্ক মানুষ আছে, তাদের দায়িত্ব রাষ্ট্র কিভাবে নেবে? এই রাষ্ট্র তো অত ধনী নয়। কিন্তু এই রাষ্ট্র কি এই বয়স্ক মানুষদের জন্যে কোনো পরিকল্পনা আজ পর্যন্ত গ্রহণ করেছে? বা আপনি কি বলেছেন যে তুমি রাষ্ট্র এটা কেন করছো না? এটা করতে হবে। উপরন্তু কি হয়েছে, 2013 সালে একটি আইন করা হয়েছে, পিতামাতার ভরণ পোষণ আইন 2013। এবং ওই আইনটি যদি আপনারা পড়েন তো সেখানে দেখবেন সম্পূর্ণ দায়িত্বটি সন্তানের উপর এই রাষ্ট্র চাপিয়ে দিয়েছে। সেই আইনে বলা হচ্ছে যে প্রতিটি সন্তান পিতামাতার ভরণ পোষণ করতে বাধ্য, ম্যান্ডেটরি। এবং যদি পিতামাতার ভরণ পোষণ না করে তাহলে অর্থদণ্ড দেওয়া হয়েছে, 1 লক্ষ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। এবং বলা হয়েছে যে পিতামাতার ভরণ পোষণ বলতে এখানে থাকা, খাওয়া, চিকিৎসা, এই সব কিছু বোঝায়। এই সব কিছু সন্তানদেরকেই দিতে হবে। রাষ্ট্র বলছে, রাষ্ট্র তার আইনের মাধ্যমে সন্তানকে বাধ্য করছে। অথচ একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের এই জিনিসগুলো, এই যে মৌলিক চাহিদাগুলো, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক চাহিদাগুলো ক্রমান্বয়ে রাষ্ট্রেরই সেবা হিসেবে, দায়িত্ব হিসেবে আসবার কথা ছিল। এবং বিশেষ করে আমাদের যারা বয়স্ক মানুষ যারা আছে, তাদের দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত ছিল। অন্ততপক্ষে একটি পরিকল্পনা গ্রহণ করবার কথা ছিল, সেটি করা হয়নি। সেটি সন্তানের উপরে দায়টি চাপিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে যে এই যে বৃদ্ধাশ্রম বিষয়ে আমি একটু আলাপ করব এখন। বৃদ্ধাশ্রম বিষয়ে আমাদের সমাজে খুবই নেতিবাচক একটা ধারণা প্রচলিত আছে। সেখানে হচ্ছে নচিকেতার গানের বিষয়টিও এখানে আসে। মানে এখানে এত আবেগ ঘন ভাবে এই জিনিসগুলোকে বলা হয়েছে নচিকেতার গানের মাধ্যমে, যে বৃদ্ধাশ্রম শব্দটাই আমাদের কাছে একটা নেতিবাচক অর্থ হিসেবে হাজির হয়। কিন্তু একবার চিন্তা করে দেখেন, এই সময়ে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের কিন্তু সেই আগের যে সমাজ ব্যবস্থা, যে পরিবার ব্যবস্থা, সেটি কিন্তু নেই। এবং এটি একই রকম থাকবে এই আশা করাটাই তো পুঁজিবাদী এই ব্যবস্থায়, এটি আশা করাটাই একটা ভ্রান্ত একটা ধারণা। সুতরাং সেই যৌথ পরিবার এগুলো ভেঙে যাচ্ছে এবং ভেঙে যাবে। এখানে একক পরিবার তৈরি হচ্ছে। তো এই পরিবর্তনের এই বিষয়গুলো কে তো আমাদেরকে বুঝতে হবে। তো সেখানে ওল্ডার হোম বা বৃদ্ধাশ্রম যাই বলি না কেন আমরা,
এই জিনিসগুলো তো রাষ্ট্র থেকে, সরকার থেকে এগুলোর ব্যবস্থা করতে হবে। যদিও বাংলাদেশে বেসরকারিভাবে কিছু প্রতিষ্ঠান আছে। হুম। তো এই বৃদ্ধাশ্রম ধারণাটা, এই ধারণাটাকে আমাদের আসলে আমাদের বোঝাপড়াটা জরুরি। যে নেতিবাচক যে ধারণার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এই ধারণা থেকে আমাদেরকে বের হতে হবে। বৃদ্ধাশ্রম কোনো খারাপ জিনিস নয়। একজন সন্তান, সে বড় হয়, তার হচ্ছে সে তার ক্যারিয়ার হয়, তার নিজের পরিবার হয়। তো এই সব বিষয় তো গুলো তো বাস্তবতা। এখন জাস্ট একটু চিন্তা করেন যে যাদের একটা ক্যারিয়ার আছে, যারা বাইরে চাকরি করে, সেই পরিবারে একজন বয়স্ক একজন মা বা বাবা যদি অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, তার যদি 24/7 কেয়ার দরকার হয়, তাহলে এই কাজটা কে করবে? ওই সন্তান চাকরি বাকরি ছেড়ে দিয়ে এই কাজগুলো করবে? তাহলে তার যে প্রতি মাসে তার যে আয়টা ছিল, সেই দায়িত্ব কে নেবে? এই জিনিসটি কি আমরা ভেবেছি কখনো? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমার মা গত প্রায় 3.25 বছর ধরে বিছানায় পড়া। আমি এখানে থাকি। আমার মেঝো ভাই আমার মায়ের দেখাশোনা করেন এবং উনাকে 24 ঘন্টায় মায়ের সেবা করতে হয়। উনি কিছু করতে পারেন না। আমার মেঝো ভাই কিছু করতে পারেন না। তো এরকম বাংলাদেশে অসংখ্য পরিবার এই জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে, এই সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমরা কি আমাদের মাকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। কিন্তু রাষ্ট্রকে তো এই জিনিসটা, সরকারকে তো এই জিনিসগুলো বুঝতে হবে, তার পরিকল্পনা করতে হবে। তো এখানে বৃদ্ধাশ্রম বিষয়টা কি? যেখানে হচ্ছে মানুষ একটা বয়সের পরে একটা বৃদ্ধাশ্রমে যায়, সেখানে একটা একটা সিস্টেমের মধ্য দিয়ে এই বয়স্ক মানুষদের দেখাশোনার ব্যবস্থা করা হয়। নরওয়ের উদাহরণ আমি দেব। নরওয়েতে হচ্ছে আপনার এটাকে বৃদ্ধাশ্রম বলা হয় না, নরওয়েতে এটাকে বলে এল্ডার কেয়ার। এবং এই এল্ডার কেয়ার সুবিধাটা 3টি ধাপে পাওয়া যায়। সেটা হচ্ছে, প্রথমে নরওয়ের যে সিস্টেম, এই এল্ডার কেয়ারের দায়িত্বটা মিউনিসিপ্যালিটির, বাংলাদেশের আমরা ধরতে পারি পৌরসভা, দায়িত্বটা হচ্ছে পৌরসভার। তার মানে রাষ্ট্র এই দায়িত্বটা নিয়েছে, সরকার এই দায়িত্বটি নিয়েছে। তো এখানে এই পৌরসভা প্রথমে যেটা করে, তারা হোম বেসড যে সেবা সেটা প্রদান করে থাকে। শুরুতেই ওল্ড হোমে নিয়ে যায় না, আগে ওরা অ্যাসেস করে, একটা মেডিকেল অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে ওরা নির্ধারণ করে যে তাকে ওল্ড হোম বা বৃদ্ধাশ্রমে পাঠাবে কিনা। এরা তো বৃদ্ধাশ্রম বলে না, এরা বলে হচ্ছে সিকিএম বা নার্সিং হোম। কিন্তু প্রথমে ওরা চেষ্টা করে যতদিন সম্ভব ওই বয়স্ক মানুষটা যাতে নিজেই নিজের সেবা করতে পারে, এবং তার যদি বাসায়, তার নিজের বাসায় থেকে তার যদি অন্য কোনো অ্যাসিস্ট্যান্স দরকার হয়, সেটা নিশ্চিত করার চেষ্টা করা হয়। এটা হচ্ছে হোম বেসড কেয়ার। তো এবং এই হোম বেসড কেয়ারে হচ্ছে ওই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা বা ভদ্রলোক যদি একা থাকে, তাহলে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে। ইভেন একটা চিপ দেওয়া হয়, একটা বাটন, সেটা চাপ দিলে হচ্ছে ওই ইমার্জেন্সিতে কল চলে যায় এবং তারা ফোন দেয়, জিজ্ঞেস করে যে তোমার কি প্রয়োজন। তো এটা হচ্ছে হোম বেসড কেয়ারের ক্ষেত্রে, যতক্ষণ সে নিজের বাজার, তারপরে হচ্ছে গোসল, হ্যাঁ, ঘরদোর পরিষ্কার করা, রান্না করা, এগুলো যতক্ষণ পর্যন্ত সে নিজে করতে পারে, ততক্ষণ হচ্ছে এই হোম বেসড কেয়ারটা চলতে থাকে। এরপর যদি এরকম অবস্থা হয়, নিজের বাসায় থেকে নিজের টেক কেয়ার করা সম্ভব হচ্ছে না, তখন হচ্ছে অ্যাসিস্টেড বা শেল্টার কেয়ার হোম হাউজিং আছে, এই শেল্টার কেয়ার হাউজিংয়ে পাঠানো হয়। এবং তৃতীয় ধাপে হচ্ছে নার্সিং হোম। তো এই নার্সিং হোমে অনেক অ্যাক্টিভিটি থাকে। এখানে
মানে তার হচ্ছে অন্য বয়স্ক মানুষজন থাকে তাদের সাথে, এবং এটা একটা রুটিনের মাধ্যমে হয়। সকালে ঘুম থেকে ওঠার পরে ঘুমোতে যাওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা হয়। তাদের হাঁটাহাঁটি, তাদেরকে গল্প শোনানো, তাদের অনেক গেমস আছে, সেই গেমস আয়োজন করা হয়। তাদেরকে পত্রিকা পাঠ করে শোনানো হয় যদি কেউ নিজে পড়তে না পারে। বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা রাখা হয়, গেমসের ব্যবস্থা রাখা হয়, বিনোদনের ব্যবস্থা রাখা হয়। তো এগুলোই হচ্ছে আসলে বৃদ্ধাশ্রম বা ওল্ড হোম, যেগুলো একজন বয়স্ক মানুষের আসলে দরকার। সো এই জিনিসগুলো আমাদের আসলে বোঝা দরকার। নচিকেতার ওই আবেগী গানে বুঁদ না হয়ে আমাদের এই বিষয়গুলো ভাবতে হবে। হ্যাঁ, এবং এখানে দেখলাম এক মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সেই সচিব ভদ্রলোককে ওএসডি করে দেয়া হয়েছে। এটি আমি বলবো খুবই অন্যায় একটি কাজ করা হয়েছে। তিনি আসলে এটি 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 খুবই হৃদয় বিদারক যে পিতামাতার কে যে দেখাশোনা করার যে জায়গাটা, হ্যাঁ, যে ঠিক আছে তিনি ব্যস্ত আছেন, কিন্তু তার মায়ের যে তিনি ঠিকভাবে আছেন কিনা, তার শেষ সময়ে তার কেয়ারিংটা ঠিকভাবে হচ্ছে কিনা, তিনি তো সচ্ছল, এই কাজ ওনারা করতে পারতেন। যে বুয়েটের যে শিক্ষক বা যে সচিব যিনি, ওনাদের পক্ষে এই জিনিসটি খুবই সহজ ছিল। কিন্তু আমাদেরকে বুঝতে হবে এরকম কোটি কোটি সন্তান আছে যাদের পক্ষে, যারা কিন্তু সচিব নয়, বুয়েটের শিক্ষক নয়, কানাডায় থাকে না, তাদেরও প্যারেন্টস আছে। তো সেই মানুষগুলো তাহলে তাদের প্যারেন্টসদের কিভাবে লুক আফটার করে, এটা কি আমরা কখনো চিন্তা করেছি? হ্যাঁ, আমরা সচিবকে দোষ দিচ্ছি, বুয়েটের শিক্ষককে দোষ দিচ্ছি যে কি শিক্ষা তোমরা গ্রহণ করলা, যে তোমাদের মা এভাবে মরে পড়ে থাকলো। এই প্রশ্ন আমরা অবশ্যই তুলব, এবং এটি খুবই দুঃখজনক এবং খুবই অমানবিক একটি ঘটনা। এরকম ঘটনা হোক আমরা কেউই কাম্য করি, প্রত্যাশা করি না। তো আমার আলাপ অনেক দীর্ঘ হয়ে গেল, আমি শেষ করব এটি বলে যে আমরা একটি রাষ্ট্র পেয়েছি, কিন্তু এখন আমরা নাগরিক হতে পারিনি। আমরা সিটিজেন হিসেবে রাষ্ট্রকে যেভাবে প্রশ্ন করা উচিত, রাষ্ট্রের সাথে যে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা যেভাবে নির্মাণ হওয়া উচিত সেটি হয়নি। রাষ্ট্রকে বাধ্য করতে হবে, তাকে বাধ্য করে এই যে আমাদের যারা বয়স্ক মানুষ আছে তাদের বিষয়ে পরিকল্পনা নিতে রাষ্ট্রকে বলতে হবে। আমরা ২০ কোটি মানুষ একটা পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের যে সীমিত, আমাদের যে সম্পদ আছে, সেই সম্পদের সুষ্ঠু ব্যবহারের মধ্য দিয়ে আমরা অন্তত যারা হচ্ছে খুবই এক্সট্রিম পর্যায়ের যে প্যারেন্টস যারা আছে, যাদের আসলে দেখাশোনা করার জন্য একজন মানুষের ২৪ ঘন্টা দরকার হয়, এই অন্তত এই পরিবারগুলোর ব্যাপারে রাষ্ট্রর সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে এবং নেওয়া উচিত, এবং সেই দাবিটি আপনাকে, আমাকে, আমাদের সবাইকে তুলতে হবে, আবেগে ভেসে না গিয়ে। এতক্ষণ ধরে আমার কথা শুনবার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।